প্রশ্নের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 25, আর সময় তোমায় থাকবে 50 মিনিট। তোমায় থাকবে দাঁড়াও, পল্লী সমাজ, ছন্নছাড়া, গায়ের বধূ, গাছের কথা, হাওয়ার গান, কি করে বুঝবো, পাড়াগার দুপর ভালোবাসি, নাটোরের কথা, আষাঢ়ের কোণ, ভেজা পথে, গড়াই নদীর তীরে। আর ব্যাকরণ থেকে থাকবে বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। আর থাকবে বাংলা প্রবাদ। এই বিষয়গুলো তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। তুমি কিন্তু আমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে তাকে প্রশ্ন দিয়েছে, সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 5 = 5। প্রথম, কবি মানুষকে মানুষ হয়ে মৌমাছির, পাখির, প্রজাপতি না হাতির মতো পাশে দাঁড়াতে বলেছেন। তবে পাখির, তাহলে কবি মানুষকে মানুষ হয়ে পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন। পরের প্রশ্ন, চণ্ডীমণ্ডপে বসে রমেশ জমিদার হিসাবপত্র দেখছিল, গোপাল নেপাল অলোক পুলক সরকারের কাছে বসে। তবে গোপাল সরকারের কাছে বসে। পরের প্রশ্ন, গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রতিরূপ, প্রেতছায়া, প্রতিলিপি, চারা গাছ। উত্তর হবে প্রেতছায়া। পরের প্রশ্ন, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়, মাটির তলায়, বীজের কঠিন ঢাকনায়, পাথরের নিচে, ফলের ত্বকে। উত্তর হবে বীজের কঠিন ঢাকনায়। পরের প্রশ্ন, হাওয়ারা সব পথ ঘুরেছে, সাফল্যে বৃথায়, সজোরে ধীরে ধীরে। উত্তর হবে বৃথায়। পরের প্রশ্ন, দুপুর শব্দের অর্থ দুপুরবেলা, বিকালবেলা, সন্ধ্যাবেলা, সকালবেলা। উত্তর হবে দুপুরবেলা। পরে হচ্ছে, নাটোরের মহারাজের নাম কি? উত্তর হবে জগদীশ প্রধান, জগনীন্দ্রনাথ, জগন্নাথ, জগৎবন্ধু। হবে জগনীন্দ্রনাথ। প্রশ্ন, গড়াই নদীর তীরে কুটির খানিরে লতা পাতা ফুল জড়িয়ে মায়ায় আদরে সাদরে রয়েছে ঘিরে। উত্তর হবে মায়ায় রয়েছে ঘিরে। দুই দাগে রয়েছে, খুব সংক্ষেপে নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো 4টি প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 4 = 4। প্রথম, গ্রামের একমাত্র ভরসা কী ছিল? তবে প্রখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা পল্লী সমাজ নামাঙ্কিত রচনায় গ্রামের একমাত্র ভরসা ছিল 100 বিঘার মাটি। এই কারণ হলো সমস্ত চাষিরই কিছু কিছু জমি মাটির অন্তর্ভুক্ত। বলছে, আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। কবি তাড়াতাড়ি নেমে পড়লেন কেন? 20 শতকের কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছন্নছাড়া কবিতায় গাড়ি চাপা পড়া বেওয়ারিশ ভিখারির রক্তের দাগ যাতে কবির পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়ে না লাগে, সেই কারণেই কবি তাড়াতাড়ি নেমে পড়লেন। পরের প্রশ্ন, লেখক কবে থেকে গাছেদের অনেক কথা বুঝতে পারেন? তবে রবীন্দ্র অনুরাগী বিজ্ঞান সাধক সাহিত্যিক আচার্য জগদীশচন্দ্র বসুর লেখা গাছের কথা গদ্যাংশে লেখক পাখি, নানান কীটপতঙ্গ ও গাছেদের যখন থেকে ভালোবেসতে শিখেছেন তখন থেকেই তিনি তাদের কথা বুঝতে পারেন। পরে হচ্ছে, মাছ তুলে দ্বীপ জলে কেন? তবে কবি বুদ্ধদেব বসু হাওয়ার গান কবিতায় মাছ তুলে দ্বীপ জ্বলার প্রসঙ্গ এনেছেন। গভীর অন্ধকারের মধ্যে দিয়ে জাহাজকে দীর্ঘপথ চলতে হয়, তাই মাছ তুলে দ্বীপ জ্বালাতে হয়, না হলে অন্ধকারে পথ চলা অসম্ভব। বুকু কোথায় বসে খেলা করছিল? তো লিখবে আশাপূর্ণা দেবীর কি করে বুঝবো গল্পে 6 বছরের বালক বুকু বাড়ির বাইরের রোয়াকে বসে খেলা করছিল। রিক্সা থেকে কারা নামলেন? উত্তর হবে একালের প্রখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবীর কি করে বুঝবো গল্পে রিক্সা থেকে দুটি বেজায় মোটাসোটা ভদ্রমহিলা আর বুকুর বয়সেরই এক ছেলে নেমেছিল। পরে হচ্ছে, জলে তার মুখখানা দেখা যায়। জলে কার মুখ দেখা যায়? উত্তর লিখবে একালের অন্যতম আধুনিক কবি জীবনানন্দ দাশের পাড়াগার ধুপর ভালোবাসি কবিতায় বুনো চালতা গাছের ডালের যে ছায়া নদীর জলে এসে পড়ে তারই মুখের কথা বলা হয়েছে। পরে হচ্ছে, কুটির খানিরে লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে। এখানে কুটিরটিকে লতা পাতা ফুলের মায়া দিয়ে ঘিরে রাখা বলতে কবি কী বুঝিয়েছেন? উত্তর লিখবে পল্লী কবি জসিমউদ্দিন যে
কুটিরটিকে কবিতায় বর্ণিত করেছেন সেটির চারিপাশে দেখা যাচ্ছে বিভিন্ন লতাপাতা ফুলের গাছ, যার আবরণে কুটিরটির সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পেয়েছে। কবির রঙিন তুলির আঁচড়ে গ্রাম বাংলার এক নৈসর্গিক চিত্র এখানে উদ্ভাসিত হয়েছে। তিনি তাকে রয়েছে নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 গুণ 3 = 6। প্রথম, মানুষ বড় কাঁদছে, কী কারণে কবি এই কথা বলেছেন? উত্তর লিখবে 20 শতকের 5-এর দশকের জনপ্রিয় কবি শক্তি চট্টোপাধ্যায় প্রণীত দ্বারাও নামাঙ্কিত 3 স্তবকের এই কবিতায় কবি মানুষের অসহায়তার কথা তুলে ধরেছেন। সমগ্র বিশ্বজুড়ে তখন চলছে মানুষের ওপর মানুষের অবিচার, অত্যাচার, লাঞ্ছনার এক ভয়াবহ দুঃসময়। মানুষের বিপদের কারণ আর একদল মানুষ। কোথাও কারোর প্রতি স্নেহ, মায়া, দায়বদ্ধতা নেই। শুধু একদলকে নিঃস্ব করে অন্য দলের আনন্দ ও আখের গুছিয়ে নেওয়া। মানুষের হাতে মানুষের এই অত্যাচার, উৎপীড়ন, অবর্ণা, মৃত্যু দেখে শঙ্কিত কবি বারবার উচ্চারণ করেছেন, মানুষ বড় কাঁদছে। মানুষের অসহায়তা, বিপন্নতা এবং যন্ত্রণা মেটাতে কবি মানুষ বড় কাঁদছে এই কথাটি একাধিকবার উচ্চারণ করেছেন। পরে হচ্ছে, মানুষ খাঁটি কি না চেনা যায় শুধু টাকার সম্পর্কে। কে কার সম্পর্কে এই কথা বলেছিল, সে কেন এই কথা বলেছিল? রবীন্দ্র সমসাময়িক কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ নামাঙ্কিত রচনায় উদ্ধৃত উক্তিটি করেছিল রমা সম্পর্কে রমেশ। উত্তরের দ্বিতীয়াংশ, অসহায় দরিদ্র চাষিদের সংকট মোচনের জন্য রমার শরণাপন্ন হয়েছিল পল্লী সমাজের রমেশ, কিন্তু রমা জানিয়েছিল, না, অত টাকা লোকসান আমি করতে পারবো না। সামান্য কয়েকটি টাকার জন্য রমা এতদিন মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, রমেশ তা কখনো কল্পনাই করতে পারেনি। কেননা রমেশ জানতো রমা সবার থেকে আলাদা। তাই সে বলেছিল, তুমি যে এত নিষ্ঠুর হতে পারো আমি তা স্বপ্নেও ভাবিনি। আসলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবন দর্শন থেকে বুঝিয়েছিলেন, মানুষ খাঁটি কিনা তা চেনা যায় টাকার সম্পর্কে। পড়েছে, গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেতছায়া। একটি গাছ দাঁড়িয়ে আছে বলেও কেন পরে পংক্তিতে তাকে গাছের প্রেতছায়া বলা হয়েছে তা বুঝিয়ে দাও। 20 শতকের কবি অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতায় কবি গাছ বলতে যা বোঝায় গলির মোড়ে দাঁড়িয়ে থাকা গাছটিকে তার কোনো বৈশিষ্ট্যে উজ্জ্বল হতে দেখেননি। কেননা সবুজ পাতা, সুগন্ধি ফুল ও অফুরান ফলের সজ্জিত যে গাছ আমাদের ধারণায় উঠে আসে, কবি দেখা গাছটি তেমন ছিল না। সেই গাছটি ছিল রুগ্ন, জীর্ণ, শীর্ণ। তার কোনো লতাপাতা ছিল না, ছাল বাকল ছিল না। তাই কবি একে গাছ না বলে গাছের প্রেতছায়া বলেছেন। অর্থাৎ প্রথমে জানিয়েছেন একটি গাছ দাঁড়িয়ে আছে, পরক্ষণে সংশোধনের সুরে জানিয়েছেন গাছ নয়, গাছের প্রেতছায়া দাঁড়িয়ে আছে। পরে হচ্ছে, বুকু অবাক হয়ে ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কেন? তো লিখবে, একালের প্রখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী কী করে বুঝবো গল্পে বুকু 3 তলায় গিয়ে বাড়িতে অতিথি আসার খবর দিলে তার মা খুব বিরক্ত হয়ে ওঠেন। কেননা অসময়ে বাড়িতে অতিথি আসুক এটা তিনি মনে প্রাণে চাননি। অথচ বুকুর মা নির্মলা দেবী অতিথির সামনে এসে দিব্যি হাসি মুখে বললেন, সত্যি কতকাল পরে দেখা, কি আনন্দ যে হচ্ছে কি করে বলবো। ছেনুমাসিদের সামনে এসে নির্মলা দেবী ভালো ভালো কথা বলছেন দেখে অবাক হয় বুকু। মা হঠাৎ করে এমনি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে কেন, এটা ভেবে বুকু অবাক হয়ে সবিস্ময়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল। পরের প্রশ্ন, স্বপ্নে যে বেদনা আছে, কবির স্বপ্নে কেন বেদনার অনুভূতি? 20 শতকের 3-এর দশকের কবি জীবনানন্দ দাশ প্রণীত পাড়াগার ধূপর ভালোবাসি কবিতায় অদ্ভুত এক বিষণ্ণতা কবিতার শেষে দেখা যায়। এই কবিতায় কবি পাড়াগাঁয়ের প্রান্তর, সেখানে উড়ন্ত শঙ্খচিল, শুকনো পাতা ঝরে পড়া শালিকের আলাপন ইত্যাদি প্রসঙ্গকে এনে পল্লী জীবনের বৈচিত্র্যকে তুলে ধরেছেন। দুপুরের রৌদ্রে নকশাপাড়ের অসাধারণ একটি শাড়ি পরে বাংলার এক অপূর্ব সুন্দরী মেয়ে হলুদ পাতার মতো কোথায় যেন হারিয়ে যায়। জলশিরি নদীটির পাশে ঘাসের ওপর অসংখ্য শাখা নিয়ে নুয়ে থাকা বুনো চালতার গাছটি, পুরনো ভাঙা চোরা মালিকহীন একটি ডিঙি নদীর জলে ভাসতে থাকে। দীর্ঘদিন ধরে হিজল গাছে বাঁধা এই ডিঙিটির মালিক ফিরে আসে না। কবিতার শেষাংশে এসে কবির মনে অদ্ভুত এক বিষণ্ণতা দেখা যায়। রিক্ত পৃথিবীর কেমন এক বেদনাময় দৃশ্য
কবির সামনে ভেসে ওঠে। ফলে কবির স্বপ্নে মিশে থাকে ব্যথা, রক্তিম বেদনার অনুভূতি। একেই বলে রাজ সমাদর। উদ্ধৃতির আলোকে নাটোরের মহারাজ অতিথি বাৎসল্যের পরিচয় দাও। সুবিখ্যাত চিত্রশিল্পী এবং সুলেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের ঘরোয়া গ্রন্থ থেকে সংকলিত নাটোরের কথা গদ্যাংশে নাটোরের মহারাজ জগনীন্দ্রনাথ লেখক ও অন্যান্যদের নাটোরে নিয়ে আসার ব্যবস্থা করেন। আগে থেকে শিখিয়ে পড়িয়ে রাখা কাজের লোকেরা সমস্ত জিনিস না চাইতেই সময় মাফিক এনে দিতে থাকে। খাওয়া দাওয়া, গল্পগুজব, গান বাজনার মধ্যে দিয়ে সময় কাটে থাকে। কোনো ব্যক্তি কখন কী খেতে পছন্দ করেন তাও আগে জেনে নেওয়া হয়েছিল। তাই পছন্দমাফিক জিনিস যথাসময়ে পৌঁছে যেতে থাকে প্রত্যেক ব্যক্তির কাছেই। এমনকি রানীও তার অন্দরমহল থেকে নিজের হাতে রেঁধে পাঠাতে থাকেন পিঠে পায়েস। এছাড়া প্রত্যেকে যখন যা ফরমাশ করছে তখনই তা পূরণের জন্য জগনীন্দ্রনাথ ও সর্বদা তৎপর। তাই দেখা যায় লেখক মজা করে চায়ের সাথে গরম সন্দেশ খাওয়ার ইচ্ছা প্রকাশ করা মাত্রই হালুয়াকাররা খাবার ঘরের দরজার সামনেই গরম সন্দেশ বানাতে শুরু করে। ধুতি, চাদর, বিছানা পত্র সমস্তই গোছানো ছিল। চাওয়ার আগেই ভৃত্যরা হাতের কাছে সেই জিনিস পৌঁছে দিয়েছিল। বিপুল এই আয়োজনের মধ্যে এরূপ বিলাসিতা ও ত্রুটিহীনতার মধ্যে দিয়েই নাটোরের মহারাজার অতিথি বাৎসল্যের পরিচয় ফুটে উঠেছে। তাই লেখক একে বলেছেন রাজ সমাদর। পড়েছে কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে। রঙিন মেঘেরা বাড়িটিকে ভালোবেসে থেমে থাকে। এর মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন? আমরা জানি আকাশে উন্মুক্ত মেঘের দল বাতাসের চালনায় এক প্রান্ত থেকে অপর প্রান্তে বা এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ভেসে চলে। কিন্তু কবি এখানে দেখিয়েছেন যে গড়াই নদীর তীরে সেই কুটিরটির প্রতি ভালোবাসার আকর্ষণে রঙিন মেঘের দল যেন কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে গেছে। প্রকৃতির সঙ্গে মানুষের যে পারস্পরিক ভালোবাসা গ্রাম বাংলার দৈনন্দিন জীবনের ছন্দটিকে বহন করে নিয়ে চলে, বাস্তবে তা প্রত্যক্ষ করা না গেলেও অনুভূতির দ্বারা বোঝা যায় এবং এই সুন্দর রূপটি পৃথিবীর আর অন্য কোথাও গেলেও অনুভব করা যায় না। চারিদিকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। চল যাই আমরা রেলের রাস্তা দেখে আসি। কথাটা কে কাকে বলেছিল? উত্তর হবে দুর্গা তার ভাই অপুকে বলেছিল। বাবা আমি রেলগাড়ি দেখব। কথাটি কে কাকে বলেছিল? রেলগাড়ি দেখা কেন হয়নি? কথাটি অপু তার বাবাকে বলেছিল দেখা হয়নি কারণ রেলগাড়ি আসতে 2 ঘন্টা দেরি ছিল। তুমি কাদের বাড়ি এসেছো খোকা? কথাটি কে কাকে বলেছিল? মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী অপুকে বলেছিল। কোথায় কখন তাসের আড্ডা বসিত? দুপুরবেলায় রানু দিদিদের বাড়িতে। প্রিন্টিং মিস্টেক আছে, রানু দিদিদের বাড়িতে হবে। বলছে অপু সর্বপ্রথম গ্রামের বাইরে পা দিল। অপু কোথায় কার সঙ্গে যাওয়ার জন্য গ্রামের বাইরে পা দিয়েছিল? অপু তার বাবার সঙ্গে তার শিষ্য লক্ষণ মহাজনের বাড়ি যাওয়ার জন্য গ্রামের বাইরে পা দিয়েছিল। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। ফুলবাগানের মোড় পর্যন্ত এগিয়ে দেখল নীলু। না সূচক বাক্যে ফুলবাগানের মোড়ের থেকে বেশি এগিয়ে দেখল না। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। সেদিকটার দরজা বন্ধ, সেদিকটার দরজা খোলা ছিল না। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। বুড়ো চোখটা অন্যদিকে ফিরিয়ে নিল। বুড়ো চোখটা কি অন্যদিকে ফিরিয়ে নিল না? পরে হচ্ছে নিচের প্রদত্ত শব্দটির ভিন্ন ভিন্ন অর্থ দেখিয়ে পৃথক পৃথক বাক্যে ব্যবহার করো। নাক, সব ব্যাপারে নাক গলানো স্বভাব। নাক অঙ্গ হিসাবে নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়া হয়। নাক অবজ্ঞা প্রকাশ। মোয়ের কোনো জিনিসে মন ওঠে না, তার খুব নাক উঁচু স্বভাব। ক্রিয়ার মূলকে বলে সমাপিকা, অসমাপিকা, ধাতু না প্রত্যয়? উত্তর হবে ধাতু। পরে হচ্ছে পত্র রচনা করো যে কোনো একটি। প্রশ্নের মান 4। হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ। এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো। লেখা শুরু করবে শ্রদ্ধেয় সম্পাদক সমীপেশু।
পত্রিকার নাম, ঠিকানা দেবে। বিষয় দেবে হাসপাতালের সামনে মাইক বাজানোর বিরুদ্ধে প্রতিবাদী পত্র। লেখা শুরু করবে সশ্রদ্ধ নিবেদন। আমি বিরাটি অঞ্চলের বাসিন্দা। আমার বাসস্থানের 500 মিটারের মধ্যে রয়েছে বিরাটি মিউনিসিপ্যাল হসপিটাল। মূলত অত্যন্ত দরিদ্র মানুষরা এখানে চিকিৎসা করাতে আসে। এই হসপিটালের পাশে বেশ কয়েকটি চায়ের দোকান, 2টি হোটেল, দাদাভাই বিরিয়ানির দোকান তৈরি হয়েছে। এই দোকানগুলি থেকে উচ্চস্বরে মাইকের শব্দ ভেসে আসে। এর ফলে যারা হার্টের পেশেন্ট তাদের যন্ত্রণার শেষ নেই। আমরা স্থায়ী মানুষজন অনেক অনুরোধ করেও বিষয়টির সমাধান করতে পারিনি। শুধু তাই নয়, রীতিমতো নানান হুমকিও আমরা শুনেছি। আপনার সর্বাধিক প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে পুলিশ প্রশাসনের নজরে এই বিষয়টি আনতে চাই। প্যারা চেঞ্জ করে লিখবে, আশা করি এই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমার এই পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। নমস্কারান্তে তোমরা তোমাদের নাম আর এদিকে তোমরা তোমাদের ঠিকানাটা লিখবে। পরে হচ্ছে বন্যার প্রকোপে গ্রামের বহু কৃষিজমি নদী গ্রাসে হারিয়ে যাচ্ছে। নদীর পাড়গুলি স্থায়ী রক্ষণাবেক্ষণের প্রয়োজন। এই বিষয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। সেমভাবেই কিন্তু তোমরা এই চিঠিটা লিখবে। ভালো করে দেখে নাও, আমি আর মুখে বলছি না, আমি আস্তে আস্তে কল ডাউন করছি। তোমরা কিন্তু ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ পত্র রচনাটা দেখে নেবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।